প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। ৫ই আগস্ট সরকার পতনের পর গত ১০ মাসে সারা দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে বলা যায় না। সাধারণ চুরি, ছিনতাই অপরাধের বাইরে রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা, আ প্রতিষ্ঠান ভাঙচুর, মব ইনজাস্টিস এর নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। একই সাথে প্রতিপক্ষকে ঘায়েল করতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী পুরনো পথেই হেঁটে চলেছে। আ তারা হাজার, হাজার গায়েবী মামলা করেছে ইতিমধ্যে। গত ১০ মাসে ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের হাজার, হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এমন সব ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, যার কোনো বাস্তব ভিত্তি বা অস্তিত্ব নেই। এসব ঘটনায় দেশে ছিলেন না, এমনকি কয়েক বছর আগে মারা গেছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আ উম আসামি করে মামলা করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এইসব মামলার কথা, অভিযোগ অস্বীকার করা হচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি রকম? প্রতিপক্ষের উপর হামলা, মিথ্যা ও গায়েবী মামলা এবং মব ইনজাস্টিস এর রাজনীতির শেষ কোথায়? এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। আমার সাথে আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, আ আছেন সাংবাদিক কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। আ আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাই। প্রথমেই হাবিবুর রহমান রিজু, আপনার কাছে জানতে চাচ্ছি, ৫ই আগস্টের পর আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি বলা যায়। আ এখন রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। তবে সরকার কেন অপরাধ দমনে ব্যর্থ হচ্ছে? আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে যারা আছেন, দেখছেন, দর্শক শ্রোতা সবাইকে সালাম। আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে উন্নয়নের যে কথাটা আপনি বলছেন, এখানে দুইটা বিষয় আছে। আমি খুব সংক্ষিপ্ত বলি। একটা হচ্ছে যে সরকার মানে কি? সরকার মানে হচ্ছে যে তার টুলস এবং মেশিনারির উপরে নিয়ন্ত্রণ। আসলে এই সরকার যখন ক্ষমতা নেয় বা শপথ গ্রহণ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই মুহূর্তে তো আসলে রাষ্ট্রযন্ত্র বলে কিছু ছিল না, একটা ধ্বংসস্তূপের উপরে বসেছেন। সেই তুলনায় আমি মনে করি যে অনেক বেশি সফল। আরেকটা দিক থেকে বলতে গেলে ব্যর্থতার জায়গাটা অনেক বড়। যে আমাদের বাংলাদেশের যে অতীতের যে রাজনৈতিক এবং প্রশাসনিক যে অ্যাটিটিউড, যে আপনার প্রতিপক্ষকে হয়রানি করা, সেই অতীত ট্র্যাডিশনাল একটা ধারাবাহিকতার জায়গা থেকেই আমাদের এই যে আইন শৃঙ্খলার, এই যে গায়েবী মামলার কথা বলছেন, মব জাস্টিসের কথা বলছেন, এই বিষয়গুলো অতি ধারাবাহিকতা বহন করার কারণেই হচ্ছে। আমরা এর ভিতর থেকে বেরোতে পারিনি, একথা খুবই সত্য। শত শত হাজার হাজার গায়েবী মামলা করা হয়েছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট না তাদের নামে মামলা করা হয়েছে। এবং এই যারা মামলা করেছে, বিভিন্ন জেলা বা উপজেলায় যারা অথরিটি আছেন, রাজনৈতিক অথরিটি আছেন, আসলে অধিকাংশ ব্যক্তির কাছ থেকে, মানে যাদের নামে মামলা করা হয়েছে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এবং যে যেমন মানুষ, যে যেমন সামর্থ্যবান আর কি, কারো কাছ থেকে 30 লাখ, কারো কাছ থেকে 1 লাখ, 2 লাখ, এইভাবে আসলে পাইকারি হারে টাকা নেওয়া হচ্ছে। আমরা আপনার কাছে আসবো আবার। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সরকারের আমলে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব একটা অবনতি আপনি দেখছেন না, যেহেতু মেশিনারিজ বা টুলস গুলা এই সরকার ক্ষমতায় আসার পর সেগুলো সক্রিয়ভাবে কাজ করেনি। পরবর্তী সময় আপনি এটা বলতে চাচ্ছেন যে কিছুটা হলেও তারা রিকভারি করতে পেরেছে। কিন্তু আমি আপনার কাছে আরো প্রশ্ন নিয়ে আসবো, তার আগে একটু আমি রনি ভাই, যে আমাদের রাষ্ট্র এবং সমাজ অতীতের যে দুর্বৃত্তায়ন যে প্রবণতা, সেই প্রবণতা থেকে মুক্ত হতে পারেনি। তার ধারাবাহিকতায় আপনি কিছু ফলাফল দেখছেন। মব জাস্টিস বলেন, এই যে গণহারে মামলার কথা বলেন, সবকিছু অর্থনৈতিক ভাবে বেনিফিটেড হওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করছে স্ব লোকালের পলিটিক্যাল অথরিটি গুলো, কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। অর্থাৎ একটা পলিটিক্সের মধ্যে যে একটা দুর্বৃত্তায়ন রয়েছে বা
দুর্বৃত্তায়িত যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেই ব্যবস্থাটা বহাল থাকার কারণে কিন্তু এগুলো হচ্ছে। আমি কিন্তু দুটো কথা একসাথে বলছি। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটার উত্তরটা আমি বুঝতে পেরেছি। আমরা এখানে আসবো, কেন আমরা এই দুর্বৃত্তায়নের ভিতরে ঘুরপাক খাচ্ছি 53 বছর যাবত, আমরা কেন বেরিয়ে আসতে পারিনি, সেই বিষয়টা আমরা আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আমি একটু মঞ্জুর হাসান চৌধুরী আপনার কাছে আসতে যাচ্ছি। পূর্বে অভিযোগ করা হতো পুলিশ প্রশাসন রাজনৈতিক প্রভাবে স্বাধীনভাবে কাজ করতে পারতো না, অপরাধ দমন করতে গেলে রাজনৈতিক দল প্রভাব বিস্তার করে আসামিদের ছিনিয়ে আনার চেষ্টা করত বা রক্ষা করত, পুলিশের কাজে বাধা দেওয়া হতো। এই সরকার তো রাজনৈতিক দল, এই সরকারের কোনো রাজনৈতিক দল নেই, তারা একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তী সরকার হিসেবে অধিষ্ঠিত হয়েছে। তাহলে পুলিশ কেন হামলাকারীদের গ্রেফতার বা মবকারীদের দমন করতে সাহস পাচ্ছে না? তাদের ভয়টা আসলে কোথায়? একটু আগে জনাব হাবিবুর রহমান রিজু বলছিলেন যে দুর্বৃত্তায়নের রাজনীতির প্রভাবে আমাদের প্রশাসন এবং সমাজের সর্বত্র রাজনৈতিক প্রভাব, উনি এটা জোর দিয়েছে, দুর্বৃত্তায়নের রাজনৈতিক প্রভাব, এখান থেকে আমরা মুক্ত হতে পারছি না। আপনি কিভাবে বিষয়টা ব্যাখ্যা করবেন? ধন্যবাদ রনি, ধন্যবাদ আমার সহযোগ রিজু ভাই, এবং আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমার দর্শক শ্রোতা, তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। প্রথমত কথা হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে এসব খারাপ জিনিসগুলো আমরা আইন শৃঙ্খলার মধ্যে পেয়েছি বলে রিজু ভাই উল্লেখ করছে। আমার তো মনে পড়ে না যে মব জাস্টিস যেটা দেখলাম আর কি, এটার যে মানে যে গতি, যে প্রকৃতি, সেটা তো সর্বকালের সব আইন শৃঙ্খলাকেই ভঙ্গ করে দিয়েছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে হ্যাঁ, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় না, তবে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত সরকার প্রধান, সুতরাং ছাত্রদের দ্বারা নিয়োগকৃত হলে ছাত্ররা তার নিয়োগ করতে, অতএব ছাত্রদের যে দলগুলো আছে সেই দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দল বলে মনে হয়। কিন্তু মাঝে মধ্যে যদি এরকম মনে হয় যে ধরেন 2018 সালের সেই কোটা আন্দোলনের তখনকার সবচেয়ে ক্ষুরধার নেতা নুরুল হক নূর, তার দল এই 24-এ এসে তার যখন চেহারা পাল্টায়, তখন রাজনৈতিক ভাবে কিন্তু অনেক কিছুই আমাদের কাছে অন্যরকম মনে হয়। ধরেন গিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছেন তিনি, এই গণ অধিকার পরিষদ নাম, আমার ভাই ওই গণ অধিকার পরিষদের স্থায়ী কমিটির মানে সর্বোচ্চ কমিটির একজন সদস্য। তো ওনাদের দল গঠন হয়েছে 2021 সালের 26শে অক্টোবর। ওনাদের দল নির্বাচন কমিশনের নিবন্ধনমুক্ত হয়েছে 2024 সালের 2রা সেপ্টেম্বর। কিন্তু আমি যতদূর জানি একজন দলীয় নেতা হিসেবে ওনার দলের সভাপতি বাংলাদেশের 24টা জেলার 20টা জেলাও ভ্রমণ করেননি, 64টা জেলার 20টা জেলাও ভ্রমণ করেন। অথচ দেখেন উনি ইউরোপ, মিডল ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়াতে প্রায় 15টা দেশ ভ্রমণ করেছেন। তারপরে উনি যখন আসলেন যখন ক্ষমতা গ্রহণ করলো সরকার, তখন উনি বললেন যে আমরা 2 বছরের আগে নির্বাচন চাই না। আবার দেখা গেল উনি কিছুদিন পরে বিএনপির পেছনে দাঁড়িয়ে বললেন ডিসেম্বরে নির্বাচন চাই। এবার উনি পটুয়াখালীতে গেলেন, তার নিজ জেলায়, সেখানে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হলো, ফিরে আসে বললেন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। এটা গেল ওনার ব্যক্তিগত, রাজনৈতিক ব্যাপারটাও কিন্তু রয়ে গেছে। এই 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে বেনিফিশিয়ারি দল হতে পারত এই রাজনৈতিক দলটা, কিন্তু দেখা গেছে এই রাজনৈতিক দলের নীতিগত ব্যাপারটি যদি এইরকম হয়, এইভাবে আরো কিছু রাজনৈতিক ব্যাপার রয়েছে, যেমন তাদের দলের যখন সভাপতি, তাদের সঙ্গে তার বিরোধ, উন্মুক্ত বিরোধ, তাদের দলীয় কার্যালয় নিয়ে বিরোধ, তাদের দলীয় দল থেকে ভেঙে যায় আরেকটা আমজনতা বলে আরেকটা দল গঠন, তারপরে আবার ভেঙে কিছু অংশ বেরিয়ে যায় আমজনতা নামে আরেকটা দলের সঙ্গে যুক্ত হওয়া, ভাঙা গড়া এনসিসির সঙ্গে কিছু অংশ চলে গেছে আবার আসছে। এই যে ভাঙা গড়ার একটা বিশেষ রাজনীতি হচ্ছে এককেন্দ্রিক রাজনীতি। আমি বুঝি না আমার ভাই কি করে রাজনীতি করেন, এত বড় সিনিয়র একজন রাজনীতিবিদ। আমি তো
রিজু ভাইকে তৃতীয় ব্যক্তি দেখছি যিনি কিনা প্রতিনিধিত্ব করছেন এই ধরনের টক শোতে, রাশেদ, নুরুল হক নূর, এরপরের তৃতীয় ব্যক্তি আপনি, আপনাকে দেখা যাচ্ছে স্ক্রিনের সামনে। এছাড়া তো আর কাউকে দেখা যায় না। তো আমার কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দল একটা সুসংগঠিত হওয়ার জন্য যে সময় লাগে সেই সময় অনেক দিন পার হয়ে গেছে। 2022, 23, 24, 25 আজকে 25 সালের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দল, আপনার পয়েন্টে আসছে, আপনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন, এটা এই সময়ে 24-এর পরের ঘটনা বেশি। 24-এর পরের ঘটনা মূলত জানেন যে বারবারই আমি বলেছি যে এই 24-এর ঘটনার মূল ঘটনার সৃষ্টিকারী হচ্ছে পুলিশ। অতএব পুলিশকে স্থির করতে, স্থির একটা পর্যায়ে আসতে, তাদের কার্যক্রম চালাইতে হলে যে কাজে জায়গায় যেতে হয় সেই জায়গাটা আসতে একটা সময়ের প্রয়োজন। তারপরে রিজু ভাই যেটা উল্লেখ করলে এটা সত্য যে স্থানীয় রাজনৈতিক দল আর তথাকথিত কিছু ছাত্র যারা কিনা নিজেদেরকে কিছু কিছু জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক বলে নিজেদেরকে পরিচয় করায়, এদের যে প্রভাব থানার উপরে, যেহেতু পুলিশ একটা অন্যায়কারী প্রতিষ্ঠান হিসাবে সবার কাছে পরিণত হয়েছে এই সময় 24-এর গণ অভ্যুত্থানের সময়, সুতরাং এদের উপরে খড়গ হস্ত ছিল। এই যে নাম দেওয়া নাম কাটা, যার জন্য 20 লাখ থেকে 1 লাখ টাকার যে কথাটা বলেছেন, এটাও সর্বস্ব সত্য কথা। মানে এই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে। কিন্তু পুলিশ, আমাদের জাহাঙ্গীর স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবের কথা যদি বলি আর কি, তো ওনার কথাই বলি, পুলিশ হচ্ছে এখন মানবিক পুলিশ। সুতরাং পুলিশ অনেক লিবারেল। পুলিশ যাকে তাকে গ্রেপ্তার করছে না, আবার এমন কাউকে গ্রেপ্তার করছে যাকে গ্রেপ্তার না করলেও চলতো। জানি না এর ভিতরে কি আছে, তবে এরকম ঘটনা দেখছি। এতে করে এই পুলিশ দিয়ে, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আগামী নির্বাচন কতটুকু সম্ভব হবে, আর যারা নির্বাচন চেয়েছেন, যারা ডিসেম্বরের নির্বাচন চাচ্ছেন, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন, এমনকি আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যে জুনে নির্বাচন চেয়েছিল তা নেগোসিয়েটেড হয়ে ফেব্রুয়ারির মধ্যে আসবে বলে বলা হচ্ছে, সেটাতেও দেখা যাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নর্মাল পজিশনে আনা এবং এরকম একটা রাজনৈতিক নির্বাচন, দেশব্যাপী নির্বাচন করার মতন সক্ষমতা এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর দিয়ে বা এই ধরনের পরিস্থিতিতে মোটেই সম্ভব না। এবং ধন্যবাদ আপনার কাছে। আমি আমাদের সময় যেহেতু সংকীর্ণ, একটু ওইদিকে একটু সবাই নজর রাখবেন। আমি আসবো আবার এই বিষয়টা, মব হামলাকারীদের কেন গ্রেপ্তার করতে পুলিশ বা সরকার ব্যর্থ হচ্ছে, সেই বিষয়গুলো একটু বলবেন। আমরা আলোচনাটা আমরা ইয়াতে রাখি। জনাব হাবিবুর রহমান রিজু, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, মাত্র কয়দিন আগে পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের আপনার দলের সভাপতি নুরুল হক নুরুর গাড়ি আটকে পথ অবরুদ্ধ করা হয়েছে, তার সমর্থকদের উপর হামলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। কেন পারেনি, সেখানে কারা বাধা দিচ্ছে, এইসব বিষয়ে মোটামুটি পত্র পত্রিকায় এসেছে এবং নুরুল হক নুরু সংবাদ সম্মেলন করে বলেছে। তো এই যে হামলা প্রতিপক্ষ, আমরা কি এই যে 24-এর গণ অভ্যুত্থানের পর এরকম একটা বাংলাদেশ চেয়েছি, বা আপনারা চেয়েছেন? আপনারা তো সেই 18-র নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আজকে এই গণ অধিকার পরিষদ এর অবস্থান। তাহলে আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? এই সরকারের কাছে কিভাবে আশা করেন, যেটা মঞ্জুরুল এহসান বলেছেন, আগামী দিনে নির্বাচন করতে হলে আইন শৃঙ্খলা বাহিনী, এই বাহিনী দ্বারা সেটা সম্ভব নয়। মঞ্জু ভাই তো অনেক কথা বলেছেন, কথার জবাব দিতে গেলে অনেক সময় লাগবে। আমি প্রসঙ্গে থাকি, বিশেষ করে গণ অধিকার প্রসঙ্গে বলেছেন, মব জাস্টিস নিয়ে বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অক্ষমতা নিয়ে কথা বলেছেন। সবগুলোর পিছনেই তো কারণ রয়েছে এবং অনেকগুলো কারণ রয়েছে। প্রথমে একটু না বলে পারছি না যে এই বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আসার কারণে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র কোনো বেনিফিটেড না। আপনি বেনিফিটেড কথা বলছেন। দ্বিতীয়ত বিষয় হলো, বরং এই সরকারের মধ্যে গণ অধিকার বিরোধী মনোভাবটা খুব বেশি আছে, বেশি পরিমাণে আছে। প্রথমত বিবেচনা করতে হবে এই সরকারের প্রেক্ষাপটটা কি। প্রেক্ষাপটটা হচ্ছে এই যে শেখ হাসিনা এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন
যে বেনজির কাণ্ড, আনার হত্যা, আপনার যে মতিউর রহমানের ছাগল কাণ্ড এবং নিজের মুখের স্বীকারোক্তি যে আমার পিয়ন 400 কোটি টাকার হেলিকপ্টার ছাড়া চলে না, সব কিনে শেখ হাসিনা এই কোটানুটা ছাত্র যখন শুরু করে শেখ হাসিনা আসলে একদম উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলেন, তার কোনো নৈতিক আবেদন তার মধ্যে আর কিছু ছিল না, একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার যে 16 বছরের যে অসন্তুষ্ট জনগণের মধ্যে ছিল, সব মিলিয়ে যে বিস্ফোরণটা যখন তখনই হতে পারতো, কিন্তু এই নিয়ে বিস্ফোরণটা হয়েছে। আমি বলবো যে এই সরকার গঠনের যে প্রক্রিয়াটা, আমরা গণ অধিকার পরিষদ কখনো এটাকে সমর্থন করি নাই। আমাদের কথা ছিল যে একটি জাতীয় সরকার হবে। এই সরকারে যারা এসছেন তারা কিভাবে আসছেন সেটাও আমরা জানি না, কোন রাজনৈতিক দলও বলছে না, সরকারও বলছে না, এমন কিছু ব্যক্তিবর্গ এসছেন। এর ভিতরে আমি বলবো একটা পরগাছা ছেড়ে নি এই সরকারের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছেন, এবং আরো যদি তীব্র ভাষায় আমি বলবো প্যারাসাইট। এবং এই সরকারের মধ্যে একটা অংশ তারা রীতিমতো চিন্তাই করেছেন যে এই ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করে রাখা যায়। এবং এই সরকারটার যে জাতীয় যে চরিত্র, এই সরকারটা আসলে সব দলের সরকার, সব মানুষের সরকার, কিন্তু এই সরকার তার জাতীয় চরিত্র ইতিমধ্যে হারিয়েছে। সরকার তার চরিত্র বদল করার কারণে আমরা গণ অধিকার পরিষদ কিছু মানুষের কিছু উপদেষ্টাদের পদকও দাবি করেছে। বিএনপি 5 জন উপদেষ্টার পদক দাবি করেছেন, 5 জন উপদেষ্টা পদক দাবি করেছে। এই সরকারের মধ্যে একটি বলাই, সরকারের ভিতরে এবং বাইরে একটি বলাই গড়ে উঠে এই সরকার একটি অন্য ধরনের একটা খেলা করার চেষ্টা করে, যে চেষ্টা তারা এখন দুর্বল হয়ে গেছে, তখন সক্ষম না, এই একটা ব্যাপার। আর আপনি যে কথাটা বলতেছেন যে আসলে 24-এর পরে আমরা কেন, মূল কথায় আসি, যে কথাগুলো হয় না, আমরা তো সবসময় ঘটনার পিছনে দৌড়ই। আসলে কেন এত বড় একটা রক্তাক্ত অভ্যুত্থানের পরও কেন আমাদের সমাজ একটু পরিশুদ্ধ হবে না, মানে ন্যূনতম একটি শুদ্ধতম সমাজ, রক্ত দিয়ে ধুয়ে একটা সমাজ সেটা পবিত্র হবে, সেটা কেন হচ্ছে না? এই কোশ্চেনটা আপনি তো করেছেন রনি ভাই। জি, আমার এই কথার খুব সহজ সাদামাটা উত্তর যে আমরা আসলে সমস্যার গভীরে যাচ্ছি না। যেমন ধরেন এখন এই যে দুর্নীতি, এই সমাজের যে প্রধান রোগ যে দুর্নীতি প্রবণ একটা শাসনতন্ত্র, সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, এই বিষয়টা দেখেন ইদানিং আর আলোচনায় নেই, পদ্ধতি মেথডের মধ্যে চলে গেছে। দুর্নীতি যে এখানকার একটা সমস্যা, এটা আলোচনায় নেই। আর এই দুর্বৃত্তায়িত একটি সমাজ, রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কেন গড়ে উঠলো, এর কতগুলো কারণ আছে, প্রধানত 4টে কারণ আছে। একটা হচ্ছে ইতিহাসের দায়, ওই ইতিহাসের সংকট, আমরা সেখানে হাত দিচ্ছি না। মঞ্জুর ভাইয়ের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যেমন ধরেন 7ই মার্চ অসহযোগ আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে। 7ই মার্চের ভাষণের ইফেক্ট পরিবেশকে পরিবর্তন করে আওয়ামী লীগ এটাকে প্রচার করেছে, ভাষা ঠিক আছে, কিন্তু 7ই মার্চেই শুধু রেসকোর্সের ময়দানে ঘটনা ঘটেছে, ব্যাপারটা এরকম না। 9ই মার্চেও কিন্তু রেসকোর্সে একটা ঘটনা ঘটে, সেখানে 7ই মার্চের থেকে একজন লোকও 9ই মার্চ উপস্থিত কম ছিল না। ব্রিটিশ আর্কাইভে আছে এবং ইউটিউবে আছে, দেখবেন 7ই মার্চ এবং 9 মার্চের দুটোরই প্রকৃত ভিডিও কিন্তু আজ পর্যন্ত আছে। কিন্তু জাতি 9 মার্চের ঘটনাটা জানে না। 9 মার্চের রেসকোর্সের মিটিং এ যে জনসভা হয়, সেই মিটিং এই কিন্তু স্বাধীনতার প্রকৃত কথা হয়েছে। এই বিষয়টা কি জাতি জানে? ঘটনা আড়াল করা হয়েছে। এইভাবে ইতিহাসটা কি প্রুভেন ডক্ট্রিনের দ্বারা আমাদের স্বাধীনতার যুদ্ধ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ছিনতাই করা হয়েছে। আমাদের খুবই দুর্ভাগ্য যে আমরা আমাদের জাতিগতভাবে আমরা সবসময় আমাদের মতবাদ, শাসন পদ্ধতি সবসময় আমদানি করি। যেমন ধরেন এখন ঐক্যমত, ডক্টর রিয়াজ সাহেবের নেতৃত্বে যে ঐক্যমত কমিশন বা সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, অদ্ভুত একটা প্রচেষ্টা দেখবেন যে ওয়েস্টমিনস্টার এবং ওয়াশিংটনের মিশ্রণে একটি শাসন ব্যবস্থা দেওয়ার চেষ্টা করতেছেন। খুব লক্ষণীয় ব্যাপার। কিন্তু
যে আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি এবং ওয়াশিংটন এই দুটোর মিশ্রণ একটা করার চেষ্টা করছি। আমাদের বাংলাদেশি কায়দায় কিন্তু আমাদের নিজস্ব কোনো উদ্ভাবন নেই, এই একটা কথা আপনাকে বলে রাখলাম। অর্থাৎ ইতিহাসের একটি দায় আছে। তৎকালীন পৃথিবীর প্রধান দুইটা দ্বন্দ্ব ছিল, সমাজতান্ত্রিক বিশ্বভাবের সাথে পশ্চিমাদের যে দ্বন্দ্ব। 71 সালের যুদ্ধে কিন্তু পশ্চিমারা জয়ী হয়েছে। এখানে বিশদ আলোচনার ব্যাপার আমি শুধু এইটুকু বললাম, 9 মার্চ 7 মার্চ, আমি আরো বলতে পারি যে 7 নভেম্বর আসলে কি ঘটেছিল সে বিষয়টা কিন্তু এক এক দল এক এক রকম করে, প্রকৃত ইতিহাসটা কিন্তু আসেনি। আমাদের ইতিহাসের একটি দায় আছে। জহিরানকে কেন হত্যা করা হয়েছিল? জহিরানের মতো স্বাধীনতাকামী, আমি যদি বলি একটি 7 মার্চের ভাষণের থেকেও 70 সালে জীবন থেকে নেওয়া ছবির জাগরণ ছিল খুবই ভয়ঙ্কর। এবং হলে যারা সিনেমা দেখতে গিয়েছিল, আমার সোনার বাংলা গান হলে সিনেমাতে গাওয়ার সাথে সাথে হলের ভিতরে আওয়াজ উঠেছিল যে পদ্মা তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, জালো জালো। হলে একটা সিনেমা দেখে এরকম আওয়াজ দেয়, পাবলিক আবেগপ্রবণ হয়। তখনকার যে আবেগের যে সেন্টিমেন্ট এখনকার প্রজন্মকে বোঝানো সম্ভব না। অর্থাৎ কারোরই ভূমিকা কিন্তু কম না। ইতিহাসের একটি সংকট রয়েছে। 2 নম্বর সংকট হলো মতাদর্শগত একটা সংকট। আমরা সেই গভীরতায় আলোচনার গভীরতায় প্রবেশ করতে হলে যে সময় দরকার, আসলে এই স্বল্প পরিসরটা এত আলোচনা। আমি সংক্ষেপে বলছি, ভাবাদর্শগত একটি সংকট রয়েছে। অর্থাৎ জাতির এমন একটি আমরা বয়ান তৈরি করতে পারিনি, যে বয়ান ধর্ম বর্ণ বা সমস্ত মত পথের লোক, বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, ধর্মপন্থী বলেন, সে বয়ানে সবাই একমত হবে যে মিনিমাম এইটুকু আমরা ঐক্যমত হলাম। যেটা এখন একটা করার চেষ্টা করা হচ্ছে, যে মিনিমাম আমরা ঐক্যমত একটা বয়ান তৈরি হয়নি। তৃতীয় যে বিষয়টা রয়েছে, আমাদের জাতীয় নেতার ঘাটতি রয়েছে এই মুহূর্তে। আমাদের এই সমস্ত সংকটকে সমাধান দেওয়ার জন্য একটি জাতীয় নেতার আবির্ভাবের প্রয়োজন রয়েছে। নেতার সংকট এখনো পর্যন্ত রয়েছে আমি মনে করি। 4 নম্বর বিষয়টা রয়েছে যে আমরা জন্মগতভাবে সংবিধান এবং শাসনতন্ত্রের একটি সংকটের মধ্যে আছি। এই 4টি সংকট, এই 4টি সমস্যা আমাদের জাতির মধ্যে থাকার কারণে আমরা 53 বছর ধরে একটি বিকৃত, মানে একটি মূল্যবোধহীন একটি সমাজ গড়ে তুলেছি। এই বিষয়ের গুলো আসলে বিশদ আলোচনার দাবি রাখে। আপনি বললেন যে আসলে এর কারণটা কি, যে আমরা কেন ওই জায়গায় পৌঁছাতে পারছি না, আমরা আকাঙ্ক্ষিত জায়গায় কেন পৌঁছাতে পারছি না। অর্থাৎ আমরা সমস্যার গোড়ায় আমরা হাত দিচ্ছি না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আর একটু 30 সেকেন্ড একটু জানতে চাচ্ছি যে পটুয়াখালীতে যে ঘটনাটা ঘটলো, এরপর আপনারা অনেক অভিযোগ করেছেন এটি একটি বড় রাজনৈতিক দলের সমর্থকরা করেছে ওই জায়গায় এই হামলা, আপনাদের সভাপতির উপর, আপনাদের সমর্থকদের উপর হামলা করেছে। সেখানে সেনাবাহিনী যে হস্তক্ষেপ করতে হয়েছে, তারপরে তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সেখানে দৃশ্য তো আমরা কোনো দেখলাম না যে ওদের গ্রেফতার করতে। কেন পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না? কি মনে হচ্ছে আপনার? আপনারা তো এটা নিয়ে উচ্চবাচ্য করছেন না এখন। প্রথমে দ্বন্দ্বটা কি নেই সেটা একটু আমি কয়েক সেকেন্ড বলে, যে ওখানে একটা বড় বাজার আছে, সেই বাজারে 4-500 দোকান আছে। সেই দোকান থেকে ওখানকার স্থানীয় বিএনপির নেতারা 30-40 হাজার টাকা করে, যার কাছ থেকে যেমন টাকা দাবি করেছেন, সবাই টাকা দিবা। এটা নূরকে কিছু দোকানদার বলার পরে নূর ইউনিয়নকে ফোন করে, ইউনিয়ন জানান যে না, ওখানে আমাদের গভর্নমেন্টের ফি হলো 230 টাকা, 230 টাকা করে দিতে হয়, সরকারি খাতায় জমা হয় 230 টাকা। তখন নূর বলে যে এই 230 টাকার বেশি 1 টাকা কেউ দেবে না। এটা হলো দ্বন্দ্বের সূত্রপাত। কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে সেটা হচ্ছে যে এই সমস্ত হাট বাজার এবং এই বিষয়গুলো আসলে সরকার পার্টি যারা ক্ষমতায় থাকে তারাই নিয়ন্ত্রণ করে এবং তারা এগুলো করে। এই সংস্কৃতি থেকে তো আমরা হঠাৎ করে বের হতে পারছি না, সেই জায়গা থেকে এই দ্বন্দ্বটা তৈরি হয়েছে। এবং প্রশাসনও মনে করে আমাদের সরকার এবং রাষ্ট্র আসলে আলাদা সত্তা হিসেবে দাঁড়াতে পারে না। আবিধানিক ভাবে থাকলেও আমাদের দেশে সরকার এবং রাষ্ট্র আসলে একাকার হয়ে যায়। সেই কারণে এখন প্রশাসনের লোক মনে করছে যে আসলে বিশেষ করে তারেক রহমান এবং যে ডক্টর ইউনূস সাহেবের বৈঠকের পরে এবং যৌথ বিবৃতি, যদি এটা বিধিসম্মত না বলে আমরা মনে করি, এটা ঠিক না। এটা এই যে গণতান্ত্রিক চেতনার একটা পরিপন্থী কাজ হয়েছে, যে আপনি 2 পার্টি বসে অন্যদেরকে সম্মান দেখাতে পারলেন না। আপনি করতেন, আপনারাই করেন, বৈঠক করেন, আপনারাই সিদ্ধান্ত নেন, কিন্তু এটা করার পথটা ভিন্ন হওয়া দরকার ছিল।
পুরো প্রশাসনের অ্যাটিটিউডে তো আসলে কিছু পরিবর্তন আছেই। আমরা এটাই তো আমরা বা 53-54 বছর ধরে এই প্র্যাকটিসের মধ্যেই তো আমরা এসেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কাছে আসবো। একটু আপনার কাছে মঞ্জুর এহসান চৌধুরী, আপনার কাছে একটু বড় করেই আমি প্রশ্নটা রাখবো। আপনি উত্তরটা দিবেন। প্রিসাইজলি উত্তরটা আমি আশা করছি। বেশ কয়েক মাস আগে হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসুদের উপর আ তার পথসভায় একটি বড় দলের কর্মীরা হামলা করেছে। আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। এর আগে এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়ির বহরে হামলা হয়েছে। চট্টগ্রামে বাম ছাত্র সংগঠনগুলোর সমাবেশে হামলা এবং নারীদের নির্যাতন করা হয়েছে। রাঙ্গামাটির কাউখালীতে নারীদের উপর আক্রমণ করা হয়েছে। এসব নিয়ে সরকার কোনো কথা বলেনি, উচ্চবাচ্য করেনি, কঠোরস্থ তো দমন করা দূরের কথা। আসলে অপরাধ দমনে সরকার কি ব্যর্থ, নাকি তারা কোথাও তারা ভীত মবক্রেসি দমনে, বা যারা এই আক্রমণগুলো করছে তারা তো মুখ চিহ্নিত, তাদের বিরুদ্ধে কেন সরকার পদক্ষেপ নিচ্ছে না? তাদের দুর্বলতাটা কোথায়? ধন্যবাদ। সরকার তার নীতিগত কারণে তারা হার্ড লাইনে যেতে পারছে না। সরকার মূলত রাজনৈতিক দলের উপরে ভীত, কখনো জামাতে ইসলামের প্রতি ভীত, কখনো বিএনপির উপরে ভীত, কখনো এনসিপির উপরে ভীত, কখনো মজলুম জনতার উপরে ভীত। যারা এসব ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের এগেনস্টে শক্ত হস্তে কোনো পদক্ষেপ নিতে হলে সেটা সরকারের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার কথা। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আগে আমি বললাম, জাহাঙ্গীর সাহেব বলেছে এখন একটা মানবিক পুলিশ তৈরি হয়েছে। এই মানবিক পুলিশ এতই নরম সরম যে তারা কোনো ব্যবস্থা নিতে চাচ্ছে না। যাই হোক, আমি এই আলোচনায় আসার আগে একটা জিনিস কারেকশন করি রিজু ভাইয়ের। সেটা হচ্ছে যে রিজু ভাই বলেছেন 1971 সালের 9 মার্চ রেসকোর্স ময়দানে, মানে বর্তমানে শরদ্দে উদ্যান, সেখানে আর একটি জনসভা হয়েছিল। সরি টু সে দ্যাট, একটু সংশোধন করে নেন, ওটা পল্টন ময়দানে হয়েছিল। এই সভাটা ডেকেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং উনি ওই সভাতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন হচ্ছে, যে অসহযোগ আন্দোলন হচ্ছে, তার প্রতি সমর্থন জ্ঞাপন করে ইয়াহিয়া খানকে বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা তোমরা মেনে নাও। এই ছিল সারাংশ। যাই হোক, আমাদের যে কথাটা হচ্ছিল, যে মূলত যে কথায় আমরা ছিলাম সেটা আমরা একটু বলি, যে এই যে নারীর প্রতি অসহিষ্ণু আচরণ এবং এই যে তথাকথিত তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা হচ্ছে একটা জাস্ট একটা সিম্বলিক ঘটনা। তৌহিদি জনতার মধ্যে দেখা যাচ্ছে আপনিও আছেন, মানে তৌহিদি জনতা যিনি কিনা এইসব ঘটনার বিরোধিতা করবেন তিনিই তৌহিদি জনতা বলে কোনো সংগঠন নাই। কিন্তু তৌহিদি জনতা একটা মব জাস্টিসের একটা প্রতীক আর কি। এই তৌহিদি জনতা এই ধরনের কর্মকাণ্ড যেগুলো আপনি নারী নিয়ে বললেন, যেমন ধরেন গিয়ে টাঙ্গাইলে সিনেমা হলে সিনেমা চালানো যাবে না, তারপরে নারীদের ফুটবল খেলা যাবে না, এই যে আরো কিছু ঘটনা যেগুলো আপনি বাদ দিয়ে, পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপর হামলা করা হয়েছে, সিনেমা হল বন্ধ করা হয়েছে বললাম, রবীন্দ্র স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের কুটিবাড়িতে কাটারিবাড়িতে হামলা, যেটা নিয়ে সারা ভারত খুব একটা চমৎকার স্টোরি পেয়ে গেছে তাদের হাতে, তারা চমৎকার ভাবে দিচ্ছে। এইসব ঘটনাগুলো আসলে এরা যেটা চায়, এটা আসলে বাস্তবিক কোনো দেশের কি হলো এটা তো তাদের কোনো যায় আসে না। এটা সবসময় একটা দেশকে অস্থিতিশীল অবস্থায় রাখার জন্য তাদের একটা পরিকল্পনাই আছে, মানে তারা যেটা মনে করে এটাই দেশ। এই যে আমি দেখলাম একটু কিছুক্ষণ আগে সামান্য কিছু সোশ্যাল মিডিয়ায় একটা ভোটের বাক্সে ভোট দিচ্ছে, এবং ভোট যিনি দিচ্ছেন তিনি আল্লাহর শাসন কায়েম করতে চাচ্ছেন। আমি বলছি না কোন রাজনৈতিক দল, বাংলাদেশের যে কনস্টিটিউশন মেনে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে বা নির্বাচন করবে, নির্বাচনে জয়লাভ করবে, তারা গণতান্ত্রিক বাংলাদেশ সরকার, এই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনকে স্বীকার করে তার অধীনে শপথ নিয়ে আসবে। তাহলে যে এই যে কথাগুলো প্রচার করা হচ্ছে এগুলো কিন্তু খুব কঠিন কথা। তুমি গণতান্ত্রিক কথা বলে তুমি আরেকটি শাসন ব্যবস্থার কথা বলতেছো, তার মানে এই শাসন ব্যবস্থা থেকে ওই শাসন ব্যবস্থাতে পরিবর্তন করার চিন্তা।
আর এখন যে আমাদের ছাত্ররা গণ অভ্যুত্থানের পরে যেটা পরিবর্তনের চেষ্টা করছে, সেটা তো একই ধরনের কথা। মানে এক একটা রাজনৈতিক দল এক একটা মানুষের এক এক ধরনের আদর্শ, এই আদর্শগত কারণেই আসলে এইসব সৃষ্টি হচ্ছে। আর এইখানে আসলে হুইসেল বাজায় যে কাউকে ছত্রভঙ্গ করবে, সেই ছত্রভঙ্গ করার জায়গাটা প্রচন্ড দুর্বল, এবং এই দুর্বলতার কারণেই এইগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এবং কোন একটি ঘটনার যদি সুষ্ঠু রকম প্রতিকার দেখা যেত, যদি কোনো একটি ঘটনার, এতগুলো ঘটনার উল্লেখ করে একটি ঘটনার যদি সুষ্ঠুভাবে প্রতিকার দেখা যেত, যে এই ঘটনার অ্যাকশন হয়েছে, এই ঘটনার জন্য কাউকে ধরা হয়েছে, কাউকে আইনের কাছে সোপর্দ করা হয়েছে, তাহলে কি হতো সেটা পরের কথা। কিন্তু একটিও হয়নি, এটি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। এই যে হচ্ছে না, এই কারণেই হচ্ছে না। না, আমরা হবে কি করে? আমরা দেখলাম জনগণের চাপে হয়তো গ্রেপ্তার করা হয়েছে, আবার 2 দিন পরে তারা জামিন পেয়ে আসার পর ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। গ্রেপ্তার করার পরে তো থানার থেকে ছাড়াই নিয়ে যাওয়ারও ঘটনা হয়েছে, এবং ফুলের মালা দেওয়া হচ্ছে, তার হাতে পবিত্র ধর্মীয় গ্রন্থ তুলে দেওয়া হচ্ছে, পাগড়ি দিয়ে মাথায় পাগড়ি দিয়ে তাদের ইমাম বানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই ঘটনার আসলে শেষ নেই। বুঝতে পারছি, আপনার কাছে আসবো। জনাব হাবিবুর রহমান রিজু, একটু অন্য প্রসঙ্গ দিয়ে আসি। সরকার মানবিক করিডোর নিয়ে কথা বলে, বিদেশি কোম্পানির কাছে বন্দর ব্যবস্থাপনা দেওয়ার বিরুদ্ধচারণকারীদের কঠোর হস্তে দমনের কথা বলে। হ্যাঁ, কিন্তু গত 10 মাসে এই মব ইনজাস্টিস যারা করেছে, মবক্রেসি যারা করেছে, তাদের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান বা পদক্ষেপ নিতে পারেনি। সেটা একটু আগে মঞ্জুরে আহসান চৌধুরী বলল। আপনি একটু বলবেন কেন তারা সরকার এই দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে? তাদের আসলে ভয়টা কোথায়? আমি একটু জানতে চাচ্ছি, এই ভয়টা কোথায়? মব জাস্টিসের বিরুদ্ধে এই সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সরকার পদক্ষেপ নেবে কি দিয়ে? সরকারের হাতে তো সেই শক্তিটা থাকতে হবে। সরকারের প্রথমত যে একটা সরকার তো তার রাষ্ট্রের যে টুলস এবং মেশিনারি গুলো থাকে, সেগুলো তো তার কন্ট্রোলে থাকতে হবে। এই সরকার তো যখন ক্ষমতা নেয় তখন তো টুলস অ্যান্ড মেশিনারি ছিল না। এক, দুই হচ্ছে যে এই সরকারের তো কোনো বাহিনী নেই, সে কোনো রাজনৈতিক দল বা তার কোনো সংগঠন নেই। ফলে মব জাস্টিসকে সে কিভাবে মোকাবেলা করবে? রিজু ভাই, আপনার কথার সাথে একটু ইন্টারাপ্ট করে সংযুক্ত করতে চাই। আপনি বলছেন এই সরকারের কোনো বাহিনী নেই বা টুলস নেই। আপনি তো নিশ্চয়ই, আপনার মনে আছে, এর আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 টার্ম। তারা তো 3 মাসে নির্বাচন করছে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তারা তৈরি করতে পেরেছে। তাদের তো কোনো রাজনৈতিক দল ছিল না, তাদের হাতে কোনো বাহিনী ছিল না। তারা যদি পেরে থাকে, এই সরকার 18 কোটি মানুষের আর সম্ভব 17 কোটি মানুষের সমর্থন নিয়ে এসেছে। তা আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এত বড় সমর্থন নিয়ে কোন রাজনৈতিক সেই সরকারের, শোনেন, তত্ত্বাবধায়ক সরকারগুলো তো আসলে রাষ্ট্রের টুলস এন্ড মেশিনারি গুলো পেয়েছেন। এই সরকার তো ধরেন পুলিশ নেই, পুলিশ ইনঅ্যাক্টিভ, সচিবালয় ইনঅ্যাক্টিভ। এই সরকার তো আসলে তার মেশিনারি গুলো পায়নি, তার হ্যান্ডস গুলো তো সে পায়নি। আস্তে আস্তে সংগঠিত হয়েছে। এখন এই সরকার অনেকটা শক্ত, অনেকটাই নিয়ন্ত্রণ খুঁজে পেয়েছেন। কিন্তু এই সরকার প্রথম যখন ক্ষমতায় আসেন, অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার এসেই যেমন একটা রেডি একটি ফোর্স পান, এই সরকার তো একটা ফোর্সটা পায়। মাঠ পর্যায়ে বলেন, উপর পর্যায়ে বলেন, একদম সচিবালয় থেকে মাঠ পর্যায়ে পর্যন্ত সরকার তো আসলে কোনো ফোর্স পায়। একটা ধ্বংসস্তূপের উপরে এই সরকার কিন্তু বসেছে। এমন একটা গাড়ির উপরে এই সরকার বসছিল, তার একটা চাকা ঠিক নেই, স্টিয়ারিং ঠিক নেই, আপনার স্টিয়ারিং আছে, তার বকেট নেই, আর এক চাকা হয়তো দেখা পাংচার অবস্থা, এরকম একটা অবস্থায় সরকার বসছিল। এটা একটা বিষয় খেয়াল করতে হবে। বরং এর মধ্যে দিয়ে আমি বলতে চাই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একসময় বলছিলেন সরকার ক্ষমতা থেকে চলে গেলে 5 লাখ লোক নিহত হবে। সেই তুলনায় এমন একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে যে ধরনের লঙ্কা কাণ্ড বাদে পৃথিবীর ইতিহাসে আছে, সেই তুলনায় বাংলাদেশ অনেক বেশি শান্ত। যারা মতকে অনেক হাইলাইট করার চেষ্টা করছেন না, আমি বলবো তারা নেগেটিভটাকে বেশি তুলে ধরার চেষ্টা করছে। আপনি প্যারিস বিপ্লব থেকে এ পর্যন্ত যত জায়গায় বিপ্লব হয়েছে, কি লঙ্কা কাণ্ড না রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। রোবসপিয়ার সরকার তো কতগুলো মানুষের গিলোটিনি দিয়েছে, তার কোনো মানে অনেক অনেক। সেই তুলনায় হচ্ছে আমরা বাঙালিরা আসলেই দেখলে আমরা খুব শান্তিপ্রিয় জাতি। এই বিষয় হলো আমার এটা কথা। আর একটা কথা হচ্ছে যে
যে সরকার সব জায়গায় শক্ত হতে পারছে না, সরকারের ভিতরে নৈতিক শক্তি থাকতে হবে। তো আমি মনে করি সরকার নৈতিকভাবে দুর্বল। দেখেন, 3 জন পিএস এপিএস দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এই সরকার শক্তিশালী হয়ে যেত যদি এমন একটা সাহসী পদক্ষেপ নিতে পারত, যে দুর্নীতির অভিযোগে তোমাকে ঘরের ভিতরের লোক আগে গ্রেপ্তার করলাম। সরকার তো সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারেনি, এটা তো সত্য। স্বরাষ্ট্রমন্ত্রী কখন কি বলেন এবং তিনি কেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা তো ধরেন আমরা রাজপথের মানুষ, আমিও ধরেন রাজপথে আছি, মানে এই জুলাই তো রাজপথে বক্তৃতা করতে হয়েছে। তা আমাদের মতো মানুষ কিন্তু আমরা বুঝি নাই, আমরা অত বড় মানুষ না, কিন্তু কিছু তো বিষয়গুলো বুঝি। এই ধরনের সরকারের কিছু দেখেন, 24-25 জন উপদেষ্টা আছে, তার ভিতরে ধরেন আপনি ওই মানে পরগাছা শ্রেণীর মানুষ ছাড়া, মানে এনজিও লেভেলের মানুষরা রাজনৈতিক নেতারা অনেককে চেনে না। এটা তো 75 সালে জানি না। তো বলে এটা একটা এনজিও মার্কা একটা সরকার হয়ে গেছে। এনজিওরা কি, আমি মনে করি এনজিওদের অবদানও আছে, সাথে সাথে এনজিও যারা প্রধান, তারা কর্মকর্তা, তারা তো সমাজের এক ধরনের পরগাছাও বটে। তো পরগাছা দ্বারা পরিচালিত একটি সরকারের কাছ থেকে আপনি বেশি শক্তিমত্তা আশা করতে পারেন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একবারে শেষ প্রান্তে। জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন ছিল। আমি একটা প্রশ্ন না করলেই নয়। আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি একটু সংক্ষেপে উত্তর দেবেন। 2018 সালের 23শে সেপ্টেম্বর বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া হাইকোর্টে একটি রিট করেন। রিটের আবেদনে বলা হয় 2018 সালের 1 থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন থানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের 3,736টি গায়েবী মামলা দায়ের করা হয়েছিল, করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এসব মামলায় আসামি করা হয়েছিল 3,13,130 জনকে, আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল কয়েক লক্ষকে। এইসব গায়েবী ও মিথ্যা মামলা বন্ধ হয়নি আজও, এবং ওই রিটের পরবর্তী সময়ে এটা নিয়ে আর তেমন কিছু আমরা জানিও না। পরবর্তী সময় এগুলা ফলো আপ হয়নি। এখন বিগত সরকারের সমর্থক নেতা কর্মীদের উপর যখন তখন মিথ্যা গায়েবী মামলা, ভুয়া মামলা, যিনি মারা গেছেন আরো 5 বছর আগে তার নামও মামলা হচ্ছে। এই যে মিথ্যা মামলা সংস্কৃতি, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মামলাকে আসলে এগুলা দুর্বল করে দিচ্ছে। তো প্রকৃত মামলাকে তো দুর্বল করে দিচ্ছে এবং প্রকৃত আসামিদের আড়াল করে দিচ্ছে কারা? এটা কি উদ্দেশ্যে এই সরকারকে হেয় করার জন্য বা ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী বা যারা বাদী হচ্ছে, তারা কি এগুলো জেনে শুনেই করছে? আমি এই ক্ষেত্রে বলতে পারি যে যে প্রথম কথা হচ্ছে যে একটা ঘরের মধ্যে প্রচুর পরিমাণ নোংরা, ভাঙাচোরা, বিধ্বস্ত জিনিসপত্র রাখা আছে। তো সেই ঘরটার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে সেই ঘরটা পরিষ্কার করার দরকার, ক্লিন করে সেখানে উপযুক্ত পরিবেশ তৈরি করার দরকার। তো সেই ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি তো বলেছেন যে প্রক্রিয়াগতভাবে উনি যে ওই 18 সালের যে মামলাটির কথা বললেন, সেই মামলাগুলা যেগুলো মামলায় উল্লেখ করা হয়েছিল যে এত পরিমাণ মিথ্যা মামলা, গায়েবী মামলা করা হয়েছিল, এতগুলো মামলা হয়েছে, এতগুলো আসামি হয়েছে, সেগুলো কিন্তু পালাক্রমে এগুলোর কিন্তু প্রত্যাহারের বিষয়টি চালু হয়ে গেছে। ইতিমধ্যে বেশ কিছু মামলা প্রত্যাহার হয়ে গেছে এবং দৃশ্যমান কিছু মামলা, মানে নেতৃস্থানীয় কিছু মামলা প্রশাসনিক এবং আইনি কায়দায় প্রত্যাহার হয়েছে, সেটা দেখা যাচ্ছে, দৃশ্যমান হয়েছে। তো সেই এই ক্ষেত্রে যেটা প্রশ্নটা যেটা আসছে, সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে মব জাস্টিসের এগেইনস্টে সরকার কেন ব্যবস্থা করতো? একই কথা, একই প্রশ্ন, বারবারই একই প্রশ্ন আসবে যে আইন মন্ত্রণালয় এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আলাদাভাবে দেখা হচ্ছে, কিন্তু আইন মন্ত্রণালয়ও যে সরকার দ্বারা পরিচালিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সরকার দ্বারা পরিচালিত। সুতরাং তাদের হেড অফ অথরিটি সেম অথরিটি থেকে তারা আসছে। এবং আমরা প্রায় শুনি যে আইনমন্ত্রী যখন কথা বলেন তখন বলেন যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এটা অনেকটা হচ্ছে বিগত সরকারের সময় বলতো যে আমার দায় দায়িত্ব না, অমকের দায়। কিন্তু মূলত কথাটা হচ্ছে যে এক একজন তো 5টা 7টা 8টা মন্ত্রণালয় বসে আছেন, এমন না যে সবাইকে ইন্ডিভিজুয়াল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
তাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তারা আইন প্রণয়ন করবেন, তারা শক্ত হাতে দমন করার চেষ্টা করবেন। আরেকটি জিনিস হচ্ছে যেটা রিজু ভাই উল্লেখ করেছেন যে এই সরকার আসলে রাজনৈতিক সরকার নাই, এই সরকারের কোনো লাঠিয়াল বাহিনী নাই আর কি, রাজনৈতিক দলগুলো যেরকম থাকে। তবে এই অতীতের যে 3টে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের পিছনে কিন্তু বিশাল একটা শক্তি ছিল, সেটা হচ্ছে আর্মি, যেটা 2 বছর থেকে গেছে 2006 থেকে 8 পর্যন্ত যে সরকারটি থেকে গেছে, সেই সরকারটার দিকে তাকালে দেখা যাবে যে এই সরকার বেশ কিছু জিনিসকে পরিবর্তন করে ফেলেছিল। এসব মেরে ধরে লাঠি পিটা করে জেলে দিয়ে আটকায় রেখে বেশ কিছু পরিবর্তন করেছিল। কিন্তু এবার সরকার কিন্তু সেই জায়গাটার থেকেও কিন্তু তেমন কোনো সমর্থন পাচ্ছে না। লক্ষণীয় বিষয় এটা। ওই জায়গাটার থেকেও যে সমর্থন পাবে, অথচ তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে এই আইন শৃঙ্খলা, এবং তারা মাঠে আছে। তো ওই রকম জিনিসটা আবার তাদেরও অভিযোগ আছে, তারা নাকি ধরে নিয়ে যায় যখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিচ্ছে, তখন নাকি সেই সব দুর্বৃত্তরা আবার বেরোয় আসছে, তাদের ধরাটাও হচ্ছে না। মানে কোন জায়গাটায় আসলে গলদ, সেই গলদ জিনিসটাকেই এখনো পর্যন্ত সরকারই নির্ধারণ করতে পারেনি। ধন্যবাদ। শিকড়ে গল। ধন্যবাদ। আজকে আলোচনা যুক্ত অর্জন মঞ্জুর এহসান চৌধুরী। আমি জাস্ট সর্বশেষ 1 মিনিটের ভিতরে আমি শেষ করতে যাচ্ছি। জনাব হাবিবুর রহমান রিজু একটু বলবেন, যদিও মঞ্জুর এহসান চৌধুরী আগে বলেছেন কথাটা, তারপরে আমি রিপিট করছি, আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি উন্নতি ঘটাতে না পারে এই সরকারের পক্ষে আসলেই কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নির্বাচনের জন্য সেটা সম্ভব হবে কিনা? হ্যাঁ, আমি ওই যে আপনার কথার আমি এই কথার উত্তর দিচ্ছি। মূলত যে পতেঙ্গা বিমানবন্দরকে শেখ হাসিনা লিজ দিয়েছিলেন, এবং এই যে বন্দর লিজের যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন, এটা শেখ হাসিনার সালমান এফ রহমানদের প্রজেক্টে এই সরকার চালু করার চেষ্টা করতেছে। আমি শুধু এইটুকু বললাম। আর আপনি যে কথাটা বললেন যে আসলে আমি এই ব্যাপারে খুবই আশঙ্কার মধ্যে আশঙ্কা প্রকাশ করছি আপনাদের কাছে। আমার কেন যেন মনে হচ্ছে এই আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সব থেকে সহিংস নির্বাচন হবে। অথচ এই সরকার তো বলছে এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আপনি আশঙ্কা করছেন কেন? আমি আশঙ্কা করছি এই কারণেই যে বিএনপির বিরুদ্ধে যদি কোনো শক্তিশালী জোট হয়, বিএনপি যদি মনে করে ইলেকশন তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে, বিএনপির কর্মীরা এটাকে কোন গণতান্ত্রিক পন্থায়, কারণ বিএনপির কর্মীরা তো গণতান্ত্রিক ভাবে গড়ে ওঠেনি, এটাকে বিএনপি এটাকে কন্ট্রোল করতে পারবে না, বা রাষ্ট্র এটাকে কন্ট্রোল করতে পারবে আমি এটা মনে করি না। যে বিএনপির বিরুদ্ধে যদি কোনো শক্তিশালী জোট হয় এবং তারা যদি মনে করে ভোট খুবই হার্ড কন্টেস্ট হয়ে যাচ্ছে, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে সহিংস নির্বাচন হবে। 16 বছর ধরে যে বিএনপির কর্মীটা গরু বিক্রি করে কারাগার জেল খেটেছে, তার মনের আকাঙ্ক্ষাটা কিন্তু হচ্ছে ভিন্ন, কিন্তু এটাকে পোষানোর চেষ্টা করে। ফলে একটি নৈতিক জায়গা থেকে আন্দোলন, আর একটি হচ্ছে আমি পাল্টা। যেমন আমি আপনাকে কথা বলি, আমাদের দেশের গণতন্ত্র মানে কি? আমাদের দেশের গণতন্ত্র মানে হচ্ছে দুর্নীতি এবং লুটপাটের ভাগ বন্টনের দ্বন্দ্ব নিরসনের পদ্ধতি হচ্ছে আমাদের দেশের নির্বাচন। আমাদের দেশে কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো গণতান্ত্রিক চেতনা নেই। সেই কারণেই আমি আশঙ্কা করছি যে আপনার এই নির্বাচন সহিংস হতে পারে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বিগত সরকারের সময় আমরা মিথ্যা গায়েবী রাজনৈতিক মামলার ব্যবহার দেখেছি। নিকট অতীতে অল্প সময়ে এত বেশি গায়েবী মামলা আমরা আর কখনো হতে দেখিনি। এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের ঘায়েল করা, তাদের ভয়ের মধ্যে রাখা অথবা কারাগারে আটকে রাখা। এইসব মামলার মধ্য দিয়ে রাজনীতি করার যে অধিকার তা বাধাগ্রস্ত করা হয়েছে, ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, বাক স্বাধীনতাকে সংকুচিত করা হয়েছে। কিন্তু খুবই দুঃখজনক সত্য যে এই ধারা হতে গত 10 মাসে বর্তমান সরকার বের হয়ে আসতে পারেনি। আমরা আশা করব আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য প্রতিপক্ষের উপর হামলা মামলা বন্ধ করে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কঠোর হবে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে।